নমস্কার, টুনটেলের নতুন রহস্য ধারাবাহিকে আপনাদের স্বাগত জানাই। এবারের গল্প কর্দমাক্ত রহস্য। গল্পটি 9টি পর্বে প্রকাশিত হবে। অগাস্টের শেষ, দুদিন পরে জন্মাষ্টমী। রাস্তায় কেনাকাটার খুব ভিড়। কাবেরীও কিছু প্রয়োজনীয় জিনিস কিনে ভিড় সামলে বাড়ি ফেরার চেষ্টা করছিল। হঠাৎই অবিনাশবাবুর সাথে দেখা। অবিনাশ বসাক পেশায় পুলিশ, বয়স 50-এর কোটায়, নাদুস নুদুস গোবেচারা চেহারা। অবিনাশবাবুকে পুলিশ না হয়ে কোনো মুদিখানার দোকানদার হলে বেশি মানাতো। উনি কাবেরীকে দেখে মহা খুশি হয়ে বললেন, আরে, এদিকে কোথায় গিয়েছিলে? কাবেরী জানালো সে কিছু কেনাকাটা করতে এসেছিল। অবিনাশবাবু গলাটা একটু নামিয়ে বললেন, ওই ওই দোকানটায় বসে একটু চা খাবে নাকি? মানে বড় তেষ্টা পেয়েছে। কাবেরী বুঝল অবিনাশবাবু শুধু চা খাবার জন্য ওকে আমন্ত্রণ জানাচ্ছেন না, নিশ্চয়ই কোনো কেসের ব্যাপারে সাহায্যের দরকার, কিন্তু সরাসরি বলতে পারছেন না। ওরা দুজনে সামনের একটা দোকানে গিয়ে একটা টেবিলে বসে চায়ের অর্ডার দিল। অবিনাশবাবু চায়ের সাথে ডিম ভাজার অর্ডারও করলেন। কাবেরী বলল ও শুধুই চা খাবেন। অর্ডার নিয়ে ছেলেটা চলে যাবার পর অবিনাশবাবু বেশ গুছিয়ে বসে বললেন, তারপর কেমন চলছে তোমার গোয়েন্দাগিরি? কেস টেস আসছে তো? কাবেরী হেসে বলল, কী করে আসবে, আপনারাই তো সব সলভ করে দিচ্ছেন। অবিনাশবাবু খুব খুশি হয়ে খানিক হেসে বলল, হ্যাঁ, তা যা বলেছ। পুলিশ আজকাল সব কেসই ফটাফট সমাধান করে দিচ্ছে। বলে কিছুটা চিন্তান্বিতভাবে বললেন, তবে আজ যে তদন্তটায় গিয়েছিলাম সেটা একটু বেশি রকমের খটমটে। কাবেরী উৎসাহ পেয়ে বলল, কী রকম? অবিনাশবাবু বর্ণনা করতে লাগলেন। সুদীপ পাইন মস্ত ক্ষমতাবান লোক, পরপর 4বার ভোটে জিতে পুরপ্রধানের পদ আলোকিত করে বসে আছেন। আচ্ছা। এহেন লোক গত দুদিন ধরে পুরো হাওয়া হয়ে গেছে। হাজার খুঁজেও কোনো সন্ধান করা যাচ্ছে না। সে কি, কোনো রিলেটিভ বা কারোর বাড়ি যাননি তো? আরে না মশাই, সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। উত্তেজিত হয়ে গেলে অবিনাশ সবাইকেই মশাই বলে সম্বোধন করেন। উনি আবার বলে চললেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পার্টি অফিস সমস্ত জায়গাতেই খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু লোকটা পুরো কর্পূরের মতো উবে গেছে, কোথাও নেই। মোবাইল? সেখানেও তো মুশকিল। ফোনটা পার্টি অফিসে চার্জে দিয়েছিলেন, তারপর সেটা না নিয়ে ভুলে চলে গেছেন। ও, রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্টে খোঁজ নিয়েছেন, যদি অন্য কোথাও চলে গিয়ে থাকেন? না, এখনো নেওয়া হয়নি। সে না হয় নেব, তবে এই শনিবারের পরের শনিবার ভোট, এখন উনি অন্য কোথাও যাবেন তা তো মনে হয় না। সেটা ঠিক। আজ তো বৃহস্পতিবার হয়েই গেল, আর কটা দিনই বা বাকি। ওদের কথাবার্তা আরও কিছুক্ষণ চলল। কাবেরী অবিনাশবাবুর থেকে ঘটনাটার পুরো বিশদ বিবরণ জেনে নিল। সুদীপ পাইন গত মঙ্গলবার পার্টি অফিস থেকে রাত 8টা নাগাদ বেরিয়ে পড়েছিল। এমনিতে ভোটের জন্যে রোজ অনেক রাত করেই ফিরত, কিন্তু সেদিন একটু আগেই বেরিয়ে গিয়েছিল। সাধারণত উনি নিজে স্কুটারে করেই যাতায়াত করতেন। সেদিনও পার্টি অফিস থেকে স্কুটারেই বেরিয়েছিলেন, কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। পরের দিন সকালে ওনার বাড়ির লোক পার্টি ছেলেদের থেকে জানেন যে উনি অনেক আগেই বেরিয়ে গিয়েছিলেন। তারপর পুলিশ টুলিশে খবর দেওয়া হয়। আরও কিছুক্ষণ কথা চলার পর ওরা ওখান থেকে বেরিয়ে গেল। রাতে খেতে বসে কাবেরী গোপালকে ঘটনাটা বলল। শুনে গোপাল বলল, একটা এত বড় লোক আবার হারিয়ে যায় নাকি? নিশ্চয়ই ওকে বিরোধী দলের লোকেরা কিডন্যাপ করে রেখে দিয়েছে, ইলেকশনের পরে ফিরিয়ে দেবে। কিন্তু তাহলে তো ইলেকশনটাই ক্যান্সেল হয়ে যাবে, তাতে ওদের কী লাভ? তাও ঠিক। তুই কি কেসটা নিবি? দিলে তবে তো নেব, এখন তো হাতে অন্য কোনো কিছু নেইও। হ্যাঁ, কিন্তু তা বলে আগ বাড়িয়ে একদম লোকটাকে খুঁজতে বেরোবি না যেন, তাহলেই তোরও সেই কচ্ছপের মতো হাল হয়ে যাবে। কাবেরী বুঝতে না পেরে বলল, কিসের মতো? আরে সেই গল্পে ছিল না, কচ্ছপকে কাঠির মাঝখানটা কামড়ে ধরে থাকতে বলে বকেরা তার দুদিক মুখে করে ধরে অন্য পুকুরে নিয়ে যাচ্ছিল। হুম। কিন্তু বারবার সাবধান করা সত্ত্বেও কচ্ছপের মাঝ আকাশে গিয়ে কথা বলতে ইচ্ছা করে গেল। ব্যাস, অমনি কাঠি থেকে মুখ খুলে গিয়ে সজোরে নিচে পড়ে গেল।
কাবেরী প্রতিবাদ করতে যাচ্ছিল যে তার সাথে এই ঘটনার কি সম্পর্ক, কিন্তু তার আগেই ফোন বেজে উঠল। অগত্যা কাবেরী ফোন ওঠালো। উল্টো দিকে অবিনাশবাবু ফোঁস করে বললেন, মশাই আমাকে বাঁচান। কাবেরীকে আর কচ্ছপের মতো নাক বাড়িয়ে কথা বলতে হলো না। উনি নিজেই কাবেরীর সাহায্য চাইলেন। সুদীপ পাইন একজন উচ্চ স্তরের রাজনৈতিক নেতা এবং ভোট প্রায় এসেই গেছে বলা যায়। তাই ওনাকে খুব শীঘ্র খুঁজে বার করার জন্যে অবিনাশবাবুর ওপরে ভীষণ চাপ আসছে। পার্টির লোকেরা বাড়ি বয়ে শাসিয়ে গেছে যে দুদিনের মধ্যে খুঁজে বার করতে না পারলে অবিনাশের নামের আগে চন্দ্রবিন্দু যোগ করে দেবে। অন্যদিকে মন্ত্রীমহল থেকেও নির্দেশ এসেছে যে 3 দিনের মধ্যে খুঁজে বার করতে না পারলে চাকরি থেকে বরখাস্ত করে দেবে। যেহেতু অবিনাশের চাকরি কিংবা প্রাণ কোনোটাই খোয়াবার ইচ্ছে নেই, তাই তিনি পার্সোনালি কাবেরীকে এই কেসের জন্য অ্যাপয়েন্ট করতে চান। বলা বাহুল্য, কাবেরী এক কথাতেই রাজি হয়ে গেল। পরের দিন সকাল 10টা নাগাদ কাবেরী আর অবিনাশবাবু সুদীপ পাইনের বাড়িতে গেল। একটি কাজের মেয়ে ওদের বাইরের ঘরে বসালো। ওরা সুদীপের স্ত্রীর সঙ্গে দেখা করতে চাইল। মেয়েটি ওনার স্ত্রীকে ভিতরে ডাকতে গেল। কাবেরী ততক্ষণ ঘরটায় চোখ বোলাতে লাগলো। দেয়ালের বিভিন্ন প্রান্তেই ওনার বাঁধানো ছবি শোভা পাচ্ছে। নানান সভা সমিতি, পুজোর উদ্বোধন ইত্যাদিতে দেয়াল ভরা। ভদ্রলোককে দেখতে মোটামুটি ভালোই। একটা শোকেসে বেশ কিছু শোপিস, মেডেল ইত্যাদিও রাখা রয়েছে। প্রায় সবেতেই ওনার নাম লেখা। কিছুক্ষণ পরে একজন মহিলা কিছুটা দ্বিধাভরে ঘরে ঢুকলেন। ইনি সুদীপের ওয়াইফ কনক চাঁপা পাইন। অবিনাশবাবু ওনার সাথে কাবেরীর পরিচয় করিয়ে দিলেন। উনি বড় বড় চোখে কাবেরীকে দেখতে লাগলেন। কাবেরী যথাসম্ভব নরম গলায় ওনাকে বসতে বললেন। ভদ্রমহিলাকে দেখতে ভালোই, কিন্তু আচার আচরণে ভীষণই গ্রাম্য ছাপ। যার স্বামী এত বড় নেতা, তার স্ত্রী কি করে এত সাধারণ হয়, কাবেরী সেটা বুঝতে পারল না। জিজ্ঞেস করলো, এর মাঝে ওনার কোনো ফোন টোন আসেনি না? না, শেষ কখন ওনার সাথে কথা হয়েছে? বাড়ি থেকে বেরোবার আগে বলেছিল খেয়ে ফিরবে। ও, এরকম উনি প্রায়ই করতেন? হ্যাঁ, বেশিরভাগ দিনই বাইরে খেত। কোথা থেকে খেয়ে ফিরতেন? জানি না। শুধু খেয়েই ফিরতেন নাকি সাথে ড্রিঙ্কসও নিতেন? না, মানে দেখে তো সেরকম কিছু মনে হতো না। আপনাদের ছেলে মেয়ে কি? মেয়ে, বিয়ে হয়ে গেছে। কাবেরী মনে মনে হোঁচট খেল। ইনাকে দেখে মেয়ের বিয়ে হয়ে যাবার মতো বয়স বলে তো কিছুতেই মনে হয় না। জিজ্ঞেস করলো, মেয়ে কোথায় থাকে? ভুবনেশ্বর। ও, উনি সেখানে যাননি তো? জিজ্ঞেস করেছেন? না, ওখানে তো যায় না। মানে ব্যস্ততার কারণে যান না? না, ও কোনো সম্পর্ক রাখে না। সে কি, কেন? উনি আমাকে বিয়ে করেছেন বলে। মেয়ের খুব আপত্তি ছিল। ওর শ্বশুর বাড়িতে খুব কথা শুনতে হয়। ও, উনি আপনার নিজের মেয়ে না? না, ওর মায়ের সাথে ওনার ছাড়াছাড়ি হয়ে গেছে। ও, আর আপনাদের বিয়ে কতদিন হয়েছে? 1 বছর। কিভাবে বিয়েটা হয়েছিল? মানে আপনাদের তো বোধহয় বয়সের অনেকটাই তফাৎ। কাকা কাকিমার কাছে থাকতাম, ওরাই দিয়েছিল। উনি আপত্তি করেননি? না, উনি আমাদের গ্রামে একজনের বাড়িতে বিয়ের নেমন্তন্ন খেতে গিয়েছিলেন। সেখানে বিরোধী দলের একজন ওনাকে আক্রমণ করেছিল। কাকা ওনার প্রাণ বাঁচিয়েছিলেন, তাই কৃতজ্ঞতা স্বরূপ উনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। আপনাদের বিবাহিত জীবন কেমন ছিল? কনক চাঁপা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কাকার বাড়িতে ভালো করে খেতে পেতাম না। এখানে আমার খাওয়া পড়ার কোনো অভাব নেই। অবিনাশবাবুর ফোন এলো। হ্যালো। হুম, আচ্ছা, ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। তারপর কনক চাঁপার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, একটা খারাপ খবর আছে। সুদীপবাবু মারা গেছেন। এইমাত্র ওনার বডি খুঁজে পাওয়া গেছে। কর্দমাক্ত রহস্যের প্রথম পর্ব এখানেই শেষ হলো। এই পর্বের অংশগ্রহণকারীরা হলেন অবিনাশ, সন্দীপ গোস্বামী, কনক চাঁপা, চন্দ্রিমা চ্যাটার্জি, গোপাল, সুদীপ্ত মুখার্জি, কাবেরী, সোমা চট্টোপাধ্যায়, আর পাত্র পরিচয়ে আমি প্রিয়াঙ্কা সরকার।
কাহিনী পরিচালনা আর উপস্থাপনায় সোমা চট্টোপাধ্যায়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তবে আর দেরি না করে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।